হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছো তোমরা? হোপফুলি সবাই ভালো আছো, সুন্দর সুস্থ আছো। তো আমাকে একটু জানাবা তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না, এবং সাউন্ডটা ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কি না আমাকে একটু জানাও। আশা করি সব কিছু ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে। সো গতকাল আমরা প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস নিয়ে আলোচনা করেছি, এবং গতকাল আমরা যে প্রশ্নগুলো সলভ করেছি সেগুলো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি খ ইউনিট 25-26 সেশনের কোশ্চেন। আজকে আমরা 24-25 সেশনে যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো সলভ করব। ওকে, তো সবাই একটু জয়েন করো অ্যান্ড আমাকে একটু জানাও যে সব কিছু ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ কি না, এবং সাউন্ডটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি না একটু আমাকে জানিয়ে দাও, তাহলে আমি এই ক্লাসটা শুরু করতে সুবিধা হবে। ওকে ওকে, সো লেটস গো। তাহলে সবাই একটু আমরা ক্লাসে চলে যাব, সময় বেশি নিব না। তো তোমরা একটুখানি আমাকে জানাও যে আমার কথা শুনতে পাচ্ছ কি না, এবং সব কিছু ক্লিয়ার আছে কি না একটু জানাও, ঠিক আছে? ওকে, তো প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিকজ প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস না করে আসলে কোশ্চান সম্পর্কে যে প্রপার যে আইডিয়া, এই আইডিয়াটা আসলে হয় না। তো এই জন্য কোশ্চেন ব্যাংক সলভ অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি সবসময় তোমাদেরকে বলি, তুমি যে কোনো ইউনিভার্সিটিতে এক্সাম দিতে যাও, তোমাকে আগে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। সো ব্যাপারটা হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভের আসলে কোনো বিকল্প নাই। ওকে, তো একজন বলছে ভাই আপনাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, সুন্দর লাগছে। আচ্ছা, ওকে, আচ্ছা, তো হোপফুলি আমার কথা শুনতে পাচ্ছ, এবং সাউন্ডটা ঠিকঠাক আছে, ক্লিয়ার আছে। ওকে, ওকে, আমি একটু দেখছি। সবাই একটু জানাও যে আমার কথা ক্লিয়ার আছে কিনা, এবং সব কিছু শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, ওকে, সবাই একটু জয়েন করো। এই ফয়সাল, ফয়সাল, ওকে, তো আমরা তাহলে শুরু করে দিচ্ছি আমাদের আজকের ক্লাস। দেখো তো এটা ফ্রেমটা ঠিক আছে কিনা। আচ্ছা, লেটস গো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসে সলভ করব আমাদের ঢাকা ইউনিভার্সিটি 24-25 সেশনের প্রশ্ন। তো যথারীতি গত ক্লাসের মতো যখন আমাদের সামনে প্রশ্নগুলো আসবে, আমরা প্রথমত প্রশ্নগুলো সলভ করে ফেলবো। ওকে, তো প্রথমে আমরা প্রশ্নগুলো সলভ করে ফেলবো। প্রশ্নগুলো সলভ করে ফেললে আমাদের জন্য জিনিসটা বুঝতে অনেক বেশি ইজি হবে। আচ্ছা, তো সবাই জয়েন করো, সবাই যুক্ত হয়ে যাও। আমরা আস্তে আস্তে তাহলে আমাদের ক্লাসের দিকে চলে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমার সঙ্গে যুক্ত হয়েছ। যখনই আমি ক্লাস মানে কোশ্চেনগুলো যখনই তোমাদের সামনে আসবে, তখন তোমাদের প্রথম কাজ হচ্ছে তোমরা প্রশ্নগুলো আনসার করবা। এতে করে যেটা হবে, তুমি কোশ্চেনগুলো আনসার করলে তোমার কোশ্চেন সলভ করার অ্যাবিলিটিটা আসলে অনেক বাড়বে। আচ্ছা, ঠিক আছে, তো হোপফুলি সব কিছু ঠিকঠাক আছে। হ্যালো ভাইয়া, ওকে, হ্যাঁ ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি। আশা করি তোমরাও আমার কথা শুনতে পাচ্ছ। ওকে, লেটস গো। তো চলো আমরা আজকে প্রথম প্রশ্ন সলভ করি। আমাদের প্রথম প্রশ্নে আমরা সলভ করব প্রথম প্রশ্নে এইটা, যে রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে, এখানে লক্ষ্মী শব্দটি কি? ওকে, সো এভরিওয়ান, সবাই একটু ঝটপট কোশ্চেনগুলো সলভ করো। আচ্ছা, তো এইটা আমাদের বিভীষণের প্রতি মেঘনাদ যে কবিতাটা আছে তোমাদের পাঠ্য বইয়ের, এই কবিতা থেকে আসছে। তো এখানে জানতে চাইছে যে এই যে লক্ষ্মী, এই লক্ষ্মী শব্দটি দিয়ে আসলে কি বোঝায়, লক্ষ্মী শব্দটি ব্যাকরণের কোন শব্দের মধ্যে পড়ে, এটা কি বিশেষ্য, এটা কি ক্রিয়া, বিশেষণ, সর্বনাম, কোন ক্যাটাগরির শব্দের মধ্যে পড়ে সেটা আমাদেরকে বলতে বলছে। তো সবাই একটু প্লিজ জানাও, আমাকে একটুখানি সবাই জানাও যে কোশ্চেনটার আনসার কি হবে। ওকে, আমি দেখতে পাচ্ছি যে আনিকা ইসলাম শ্রুতি বলেছে খ। গুড, সবাই তাহলে একটু জানাও যে ঠিকঠাকভাবে আনসারগুলো করো। এই কোশ্চেনগুলো যত বেশি সলভ করবা তত বেশি তোমার কাজে লাগবে, তুমি তত বেশি উপকৃত হবা।
ওকে, আচ্ছা, তো খেয়াল করো আমরা একটুখানি আলোচনার দিকে যাই। দেখো, প্রথমত হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণীতে এখানে যেই তিনটা আছে, দেখো বিশেষ্য মানে কি, যেটা দিয়ে কোনো কিছুর নাম বোঝায়, যেই কোনো কিছুর নাম বুঝালে সেটাকে আমরা বলি সেটা হচ্ছে বিশেষ্য। যেমন আমি যদি বলি কলম, এটা একটা নাম, তাই না? আমি বললাম নদী, এটা একটা নাম। আমি বললাম রহিম, এটা একটা নাম। সো এগুলো হচ্ছে বিশেষ্য পদ। ওকে, আচ্ছা, এরপর দেখো বিশেষণ পদ, যেমন যেটা অন্য পদকে মডিফাই করে। যেমন আমি যদি বলি লাল শাড়ি, তাহলে এখানে শাড়ির বিশেষণ কেমন শাড়ি, লাল শাড়ি, লালটা হচ্ছে বিশেষণ, তাই না? আমি যদি বলি যে কালো ব্যাগ, তাহলে খেয়াল করে দেখো এই ব্যাগের বিশেষণ কি, কালো। কেমন ব্যাগ, কালো ব্যাগ, তার মানে কালোটা হচ্ছে বিশেষণ। সর্বনাম হচ্ছে ইংরেজিতে যেটাকে আমরা প্রোনাউন বলি, যেটা নামের পরিবর্তে বসে সেটাকে বলে সর্বনাম। তাহলে সর্বনাম কি, যাহা নামের পরিবর্তে বসে তাহাই সর্বনাম। যেমন আমি যদি বলি আমি, ঠিক আছে, তুমি, সে, তিনি, যিনি, হ্যাঁ, আমায়, মোদের, কাদের, এগুলো হচ্ছে সর্বনাম। এখন আসো ক্রিয়া কি, ক্রিয়াকে ইংরেজিতে বলে কি, ক্রিয়াকে ইংরেজিতে বলে ভার্ব। খুব সহজ করে বললে, যেমন আমি যদি বলি করছে, এটা একটা ক্রিয়া। খাচ্ছে, এটা একটা ক্রিয়া। ওকে, বসছে, এটা একটা ক্রিয়া। হ্যাঁ, যাচ্ছে, এটা একটা ক্রিয়া। এখন এই বাক্যটা খেয়াল করো, রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজ। এই লক্ষ্মী মানে কি, লক্ষ্মী মানে বুঝায় লক্ষ্য করে, লক্ষ্য করে, ঠিক আছে, লক্ষ্য করে। তাহলে বুঝতেই পারতেছো, লক্ষ্মী মানে যদি হয় লক্ষ্য করে, তার মানে এই লক্ষ্মী, অর্থাৎ রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে, রাবণ আত্মজকে লক্ষ্য করে রাবণ অনুজ বলতেছে। কি বলতেছে, বলতেছে, বুঝছো? তাহলে এই যে লক্ষ্মী দিয়ে কি বুঝায়, এটা একটা ক্রিয়া। তার মানে উত্তর হচ্ছে এটা একটি কি পদ, ক্রিয়াপদ। এটা একটা কি পদ, ক্রিয়াপদ। সো কাদের কাদের রাইট আনসার হয়েছে জানাও, কাদের কাদের রাইট আনসার, তোমরা কারা কারা রাইট আনসার করছো, তোমাদের কি সবার হয়েছে? আমি শেষে দেখব যে তোমাদের কার কয়টা প্রশ্ন তোমরা আনসার করতে পারো, কার কয়টা প্রশ্ন সঠিক হয়, সেটা আমি মিলাই দেখব। কথা বুঝছো? তাহলে আমরা এখানে ব্যাকরণিক শব্দ শ্রেণী সম্পর্কে একটা ভালো ধারণাও পেলাম, প্লাস আমরা কোশ্চেনও সলভ করতে পারলাম। আচ্ছা, এরপরে আসো আমরা পরের প্রশ্নে যাই। আমাদের পরের প্রশ্ন বলছে যে বাদলাই বন্দুক বারুদটি কি একটু, এখানে শূন্যস্থানে কি বসবে, এটা একটু আছে, একটু টাইপিং মিস্টেক আছে, এটা হচ্ছে একসাথে হয়ে গেছে। বাদলাই বন্দুক বারুদ কি একটু, একটু, এখানে এটা হবে এরকম, বাদলাই বন্দুক স্পেস বারুদ কি একটু, কি হবে না, এই যে এইখানে, ঠিক আছে, এখানে কি হবে। সো এইটা আমাদের কাছে জানতে চাচ্ছে, ঠিক আছে? এবার বলো এটা আসছে কোথা থেকে, আমরা একটু বলি। আচ্ছা, একজন বলছে যে ভাইয়া আমি সায়েন্সের, আমি চাই মেডিকেল প্লাস ভার্সিটি প্রিপারেশন নিতে, অনেকে এই অবস্থাতে যে কথা হবে না, ঠিক আছে ভাইয়া আমি কি ভার্সিটি ভি এর প্রিপারেশন নিই। দেখো এতগুলো একসাথে টাচ করার দরকার নাই, একদিকে মেডিকেল আবার ভার্সিটি ক আবার ঢাবি খ, জিনিসটা আসলে সময় তো কম, চাইলেও তুমি এতগুলো ইউনিভার্সিটির প্রিপারেশান নেওয়াটা সম্ভব না। সো লিমিটেড করো জিনিসটা। তুমি যদি ক নাও তাহলে পাশাপাশি ক্ষয়ের জন্য প্রিপারেশান নিতে পারো, বা তোমার মেডিকেল একদম বেসিক, তোমার মেডিকেল প্রথম ফার্স্ট প্রায়োরিটি, মেডিকেল তোমার প্রথম টার্গেট, সেক্ষেত্রে ডেফিনেটলি তুমি মেডিকেলের জন্য বেশি করে পড়ো, ভার্সিটি কটাতে এমনি র্যান্ডম দিলা, পাশাপাশি খটাকে রাখতে পারো। বাট আমি সাজেস্ট করি না যে অনেকগুলো ইউনিটের জন্য একসাথে প্রিপারেশান নাও। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের রেইনকোট গল্প থেকে, আমাদের এই যে রেইনকোট গল্প থেকে আমাদের এই ইয়েটা আসছে, প্রশ্নটা আসছে। তো বুঝতে পারতেছো যে বাদলায় বন্দুক বারুদ কি, বাদলায় বন্দুক বারুদ কি একটু কি জিরিয়ে, জিরিয়ে মানে কি, জিরিয়ে মানে হচ্ছে বিশ্রাম, ঠিক আছে, বিশ্রাম। আচ্ছা, এরপরের প্রশ্ন বলছে মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বাচনীয়, লেখকের মধ্যে কণ্ঠস্বর যেন তারই। আমাকে একটু বলো, আগে বলো এইটা কোন গল্প থেকে আসছে বলো তো, এটা কোন গল্প থেকে আসছে আগে সেটা বলো। এই যে লাইনটা আসছে, এই লাইনটা কোন গল্প থেকে, আমাদের পাঠ্য বইয়ের কোন গল্প থেকে এই লাইনটা এসেছে, আমাদের পাঠ্য বইয়ের কোন গল্প থেকে এই লাইনটা এসেছে বলো তো, আমাদের পাঠ্য বইয়ের কোন গল্প থেকে এই লাইনটা এসেছে বলতে হবে। আচ্ছা, তো একটুখানি খেয়াল করো, ভালো করে খেয়াল করো। ফার্স্ট অফ অল এটা আমাদের অপরিচিতা গল্প থেকে আসছে, অপরিচিতা,
অপরিচিতা গল্প থেকে আসছে, বুঝছো? কোন গল্প থেকে আসছে? অপরিচিতা গল্প থেকে। ভেরি গুড। আগে এই জিনিসটা আইডেন্টিফাই করতে হবে যে এটা কোন গল্প থেকে আসছে, কোন কবিতা থেকে আসছে। এটা আইডেন্টিফাই করতে পারলে তোমার জন্য অনেক ইজি হয়ে যায়, ঠিক আছে? তো ভার্সিটি অ্যাডমিশনটা আসলে কঠিন জিনিস না, এটা অনেক কঠিন, ব্যাপারটা এরকম না। বাট ভার্সিটি অ্যাডমিশনে প্রিপারেশান নিতে গেলে তোমার লাগবে ধৈর্য, তোমার লাগবে বিজয় হওয়ার আকাঙ্ক্ষা, তোমার লাগবে পরিশ্রম করার মেন্টালিটি। এই তিনটা জিনিস যদি থাকে, এই তিনটা জিনিসের সমন্বয়ে তুমি চান্স পাবা। সো যে চান্স পায় আর যে না পায় তার ভিতরে বেসিক কোনো পার্থক্য নাই। তারও দুইটা হাত, তোমারও দুইটা হাত, তার দুইটা চোখ, তোমার দুইটা চোখ। সেও 3 মাস 4 মাস সময় পায়, তুমিও সেম সময় পাও। সে যে গাইড বই পড়ে, তুমিও সেই গাইড বই পড়ো। তুমি যেই স্যারের কাছে পড়ো, সেও দেখা যাচ্ছে সেই স্যারের কাছেই পড়তেছে। তাহলে চান্সটা কেন হয় না সবার? বিকজ সবাই পরিশ্রমী না, সবাই স্বপ্ন দেখতে পারে না, সবাই কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার জন্য মেন্টালি মানসিকভাবে সবাই প্রস্তুতি নেয় না, শারীরিকভাবে সেই কসরত করতে সবাই চায় না। এখন আমি তোমাদেরকে যদি প্রশ্ন করি, তোমরা বলো যে আজ থেকে ঠিক 4 মাস পর তোমরা কারা কারা নিজেদেরকে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসাবে দেখতে চাও? হাত তোলো। কারা কারা চাও কমেন্টে জানাও। আজ থেকে ঠিক 4 মাস পর তোমরা কারা নিজেকে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসাবে দেখতে চাও? কারা? নিশ্চয়ই তোমরা সবাই চাও। কিন্তু আমি যদি বলি আজ থেকে 3 মাস 4 মাস পরে, এই 4 মাসের মধ্যে তোমার জীবনে কোনো হাসি, আনন্দ, তামাশা এগুলো থাকার দরকার নাই। তোমার জীবনে এই 4 মাসের জন্য কোনো বন্ধু বান্ধবী থাকার দরকার নাই। তোমার জীবনে এই 4 মাসের জন্য নাটক সিনেমা দেখা দরকার নাই। তোমার জীবনে এই 4 মাসের জন্য ট্যুরে যাওয়ার দরকার নাই, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়ার দরকার নাই। তোমার জীবনে এই 4 মাসের জন্য কোনোভাবেই কারো বিয়ে খাওয়ার দরকার নাই। এই কাজগুলো কারা কারা বাদ দিতে পারবে? হাত তোলো। এখন দেখবো যে অটোমেটিক হাত নিচে নেমে গেছে। অটোমেটিক হাত এখন কি হয়ে গেছে? নিচে নেমে গেছে। তার মানে আমরা সবাই স্বপ্ন দেখি, কিন্তু স্বপ্ন বাস্তবায়নের জন্য যে পরিশ্রম করা দরকার, স্বপ্ন বাস্তবায়নের জন্য যা যা করা দরকার, আমরা সেগুলো করি না। আমরা সেটার জন্য কি না প্রস্তুত না। তাহলে এটা হচ্ছে অপরিচিত গল্প থেকে আসছে। মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বাচনীয়। তো বলছে যে লেখকের মতো কণ্ঠস্বর যেন তারই চেহারা, অর্থাৎ অন্তরতম, অনির্বাচনীয়। অনির্বাচনীয় মানে যেটা নির্বাচন করা যায় না, অন্তরতম মানে ভেতরে। কণ্ঠ, নারীর কণ্ঠ, মেয়েদের কণ্ঠ দেখে কি বোঝা যায়? এটা কি তুমি কখনো নির্বাচন করতে পারবা? একটা মেয়ে দেখতে অনেক সুন্দর কিন্তু কণ্ঠ খুব বেখাপ্পা হইতে পারে। আবার একটা মেয়ে ফোনে কথাবার্তা বলতেছে, মেয়ের কণ্ঠ এত সুন্দর, কণ্ঠ শুনেই প্রেমে পড়ে গেছে, কিন্তু বাস্তবে মেয়েরে দেখে আর পছন্দ হচ্ছে না। আছে না? তাহলে খেয়াল করে দেখো যে মানুষের মধ্যে যাহা অন্তরতম, অনির্বাচনীয়, লেখকের মতো কণ্ঠস্বর যেন তার চেহারা। এটা অপরিচিত গল্পে যখন ওই যে ট্রেনের মধ্যে কল্যাণীর যখন প্রথম কণ্ঠ শুনছে, তখন অনুপম এই চিন্তাটা তার মধ্যে ছিল। আচ্ছা, এবার আসো আমরা এখন একটা অভিধান বর্ণানুক্রম থেকে প্রশ্ন সলভ করব। খুব সহজ, একটু ভালো করে খেয়াল করে দেখো, খুব নর্মাল জিনিস। এটা আমরা গত ক্লাসেও পড়েছি, এই প্রশ্নটা আমরা গতকাল ক্লাসেও সলভ করেছি। এটা কঠিন না, এই প্রশ্নটা আমরা গত ক্লাসেও কি পড়েছি। তো এখন এই প্রশ্নটা একটু ট্রাই করে দেখো তো, এই প্রশ্নটা তুমি পারো কিনা। দ্রুত এই প্রশ্নটা ট্রাই করে দেখো, পারো কিনা। গুড, সবাই ট্রাই করো, চেষ্টা করো, তুমি মিলাই নাও। আমি তোমাকে সময় দিচ্ছি, এরকম না যে তোমার একদম এটা মানে হইতেই হবে, মানে সঠিক উত্তর তোমাকে করতেই হবে, এরকম কোনো ব্যাপার না। কেননা এখানে তুমি যদি ভুল করো, ভুল করলে তোমাকে এখানে এটার জন্য প্রায়শ্চিত্ত করতে হবে এরকম না, তোমাকে শাস্তি দেওয়া হবে, ব্যাপারটা মোটেই এরকম না। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, আমরা একটুখানি দেখি তাহলে আবিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ কোনটা। প্রথম কথা হচ্ছে এইটার দিকে তুমি একটু তাকাও তো, এটা একদম চোখে ধরার মতো ভুল। এখানে দেখো, এখানে আছে শুধু গ, এখানে আছে গ এর ইকার, এখানে আছে গ উকার। বুঝতেই পারতেছ এই যে গ, গ এর ইকার, গ উকার, এইটা তো অন্তত বুঝতে পারতেছো যে 1 নাম্বার যেটা, এটা হবে শুধু গ, অর্থাৎ এই যে গণ্য দিয়ে যেটা আছে এটাই হচ্ছে রাইট।
গণ্য দিয়ে যেটা আছে এটাই রাইট, এটা 1 নম্বরে হবে। এটা কি হবে 1 নম্বর হবে, তো এটারে দিছে সবার শেষে, তার মানে এটা তো প্রথম কথা এটা তো এমনিতেই ভুল, এটা এমনিতেই ভুল, বুঝছো? এটার দিকে তাকাও, কয়াকার কয়াকার কয়রসুকার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এখানে আছে কয়াকার, এখানেও আছে কয়াকার, এখানে আছে কয়রসুকার, ঠিক আছে। এখন কয়াকারের পর এখানে আছে বর্গীয় জ, এখানে আছে চ, তাহলে তুমি হিসাব করো চ ছ ঝ ঝ ইয়, তাই না? তুমি যদি হিসাব করো চ ছ জ ঝ ইয়, এবার বলো চ আগে না বর্গীয় জ আগে? বলো চ আগে, তাহলে স্বাভাবিকভাবেই কাজ এর আগে আসার কথা ছিল কাজ, কাজের আগে কাজ আসার কথা ছিল, কি কথা কি বুঝছো? জি বারবার নেট প্রবলেম হচ্ছে, এখন আশা করি ঠিক আছে। আচ্ছা দেখো আবার বলছি, এই যে কাজ, কাজ আর কাজ কুসুম, এই 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 তিনটা জিনিস একটু ভালো করে বুঝো। আমি আবার বুঝাচ্ছি, নেটে প্রবলেমের কারণে অনেকে হয়তো বুঝতে পারো নাই। এখন কি ক্লিয়ার আছে? এখন ক্লিয়ার আছে কিনা একটু জানাও তো। ওকে, সো আমি আরেকবার একটু বুঝাই। প্রথমত খেয়াল করে দেখো, এই যে কোশ্চেনটা আছে, এই যে এখানে যেটা আছে, এটা তুমি খেয়াল করে দেখো, এটা কিন্তু টোটালি ভুল। এখানে তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো, এই যে এখানে এটার দিকে দেখো, গয় রিকার গ ওকার শুধু গ, তার মানে বুঝতে পারতেছো শুধু গ যেটা এটা আগে আসবে, তার মানে এইটা প্রথমেই আসার কথা ছিল, তার মানে এটা ভুল। এখানে দেখো কয়াকার কয়াকার, ঠিক আছে ওকে, কয়াকার কয়াকার, এরপর দেখো এখানে আছে বর্গীয় জ, এখানে আছে চ, এবার বলো চ আগে না বর্গীয় জ আগে? অবশ্যই চ আগে, যদি চ আগে হয় তাহলে কাজের আগে কাজ আসার কথা ছিল, তার মানে এটা ভুল। এটা কি ভুল? ওকে আচ্ছা, এইবার খেয়াল করো, দয় সাথে আছে দীর্ঘিকার, দয় সাথে আছে একার, এরপর আছে রিকার, তাহলে দ যেহেতু কমন তাহলে দটা বাদ দাও, দ যেহেতু কি কমন তাহলে দ বাদ দাও, এরপর আছে দীর্ঘিকার, ঠিক আছে দীর্ঘই, এরপর তুমি খেয়াল করে দেখো এখানে আছে কে একার, ঠিক আছে একার, এরপর এখানে আছে কি রিকার। এবার তুমি হিসাব করে দেখো, তুমি হিসাব করে দেখো যে হিসাব ঠিক আছে কিনা, বুঝছো? কিন্তু তুমি অপর দিকে তাকাও, সরেয় সরেয়া রস্যই দীর্ঘই রস্যও দীর্ঘ রি এ ওই, তাহলে কি রি এ ওই, রি আগে আসে না? তাহলে বুঝতে এসেছো এটা ভুল আছে, এখানে রি দিয়ে যেটা এটা পরে দিছে, ঠিক আছে? তো তার মানে কি সঠিক উত্তর হচ্ছে এটা, এটা ঠিক আছে। এখন অনেকে বলতে পারে ভাইয়া এখানে তো এখানে আছে ক, এখানে আছে অনুস্বার, অভিধান বর্ণানুক্রমে এই যে ক খ ব্যঞ্জন বর্ণগুলোর আগে অনুস্বার আছে, অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু, এই তিনটা বর্ণ স্বরবর্ণের আগে অভিধান বর্ণানুক্রম। যখন আমরা অভিধান বর্ণানুক্রম যখন ডিটেলস যখন পড়াবো তখন ব্যাপারটা ভালো করে বুঝতে পারবা। ওকে, এবার বলো এই প্রশ্নটার উত্তর কার কার হয়েছে? এটার উত্তর ক, বলো এই প্রশ্নের উত্তর তোমাদের কার কার হয়েছে বলো। খুব ছোট ক্লাস, আমরা প্রত্যেকদিন তোমাদেরকে কিছু কিছু প্রশ্ন জাস্ট সলভ করাই দিই লাইভে এসে, যাতে করে কোশ্চেন প্যাটার্নটা তুমি বুঝতে পারো। আর আমাদের মূল ক্লাস ইনশাল্লাহ অতি শীঘ্রই শুরু হবে আমাদের ঢাবি খ প্লাস বিভাগ পরিবর্তন 5.0-তে ইনশাল্লাহ। তোমরা সবাই মিলে, আমরা সবাই মিলে এবার একটা বেস্ট কোর্স, একটা বেস্ট অ্যাডমিশন জার্নি এবার আমরা পার করতে যাচ্ছি। আমরা সবসময় কথাই বিশ্বাসী, আমাদের কাছে গতবার প্রায় 10,000-এর মতো শিক্ষার্থী পড়েছে, এত সংখ্যক শিক্ষার্থী আমাদের কাছে পড়েছে এবং আমাদের প্রতি আস্থা রেখেছে, এবং আমরা সেই তাদের যেই আস্থা, সেই আস্থা আমরা অর্জন করতে পেরেছি জাস্ট বিকজ আমাদের সার্ভিস। সো অনলাইনে এত স্টুডেন্ট আর কোনো প্ল্যাটফর্মে অ্যাডমিশনের জন্য ঢাবি খাওয়ার জন্য পড়ে না, আমাদের কাছে পড়ে। কেন? কারণ আমরা সবসময় আমাদের সেরাটা দিই এবং আমরা কমিটেড যে আমরা ইনশাল্লাহ দিব। সো তোমরা যারা সিদ্ধান্ত নিতে পারতেছো না, এখনও তোমরা যারা হতাশ, এখনও যারা সিদ্ধান্তহীনতার মধ্যে ভুগতেছ, তারা বন্দি পাঠশালার ঢাবি খ প্লাস বিভাগ পরিবর্তন 5.0 কোর্সে তোমাদের সবাইকে স্বাগত। ওকে চলো এরপরে দেখি, ক্রমাগত ভুল করো না, এই বাক্যটিতে ক্রমাগত ক্রি,
ক্রমাগত ভুল করো না, ক্রমাগত ভুল করো না, এই বাক্যে ক্রমাগত কি? আচ্ছা, প্রথমত হচ্ছে ক্রমাগত এটা কখনোই সর্বনাম হবে না, অনুসর্গ না। অনুসর্গগুলো তোমরা তোমাদের গাইড বই যেটাই পড়ো এখান থেকে মুখস্থ করে নিলেই হবে, সিম্পল। আচ্ছা, এবার তুমি একটুখানি খেয়াল করো, আমি তোমাদেরকে একটা জিনিস, একটা দেখাই, একটা বাক্য লিখি, তাহলে তোমরা ভালো বুঝবা। রকেট অতি দ্রুত চলে, এই একটা বাক্য লিখলাম, রকেট অতি দ্রুত চলে। এখন এখানে চলেটা কি বলো? ক্রিয়া। এখন এই ক্রিয়াকে কে মডিফাই করতেছে? ক্রিয়াকে তুমি যদি প্রশ্ন করো যে রকেট কিভাবে চলে, রকেট কিভাবে চলে, তাহলে দেখো উত্তর হচ্ছে কি? দ্রুত চলে। উত্তর কি? দ্রুত। তার মানে এই দ্রুতটা ক্রিয়াকে মডিফাই করতেছে, এটা ক্রিয়াকে বিশেষায়িত করতেছে। সো এটা যেহেতু ক্রিয়াকে বিশেষায়িত করতেছে, এটা যেহেতু ক্রিয়াকে বিশেষায়িত করতেছে, সো দ্যাটস ওয়াই এই যে এখানে এটা যেহেতু ক্রিয়াকে বিশেষায়িত করতেছে, তার মানে দ্রুত এটা হচ্ছে কি? ক্রিয়া বিশেষণ। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, ক্রমাগত ভুল করো না, ক্রমাগত ভুল করো না, এই যে করো না ক্রিয়াকে, যে কিভাবে ভুলটা করবা না, ভুল না করার ফরম্যাটটা হচ্ছে ক্রমাগত, তাহলে এটা ক্রিয়াকে মডিফাই করতেছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে কি? ক্রিয়া বিশেষণ। এগুলো একদম একাডেমিকের পড়াশোনা, ইন্টারমিডিয়েটে যা যা পড়ছো এগুলো সব ইন্টারমিডিয়েটের পড়াশোনা, কথা বুঝছো? এগুলো আকাশ থেকে আসা কোনো পড়াশোনা না, যে আসমান থেকে এই পড়াশোনাগুলো আসছে, কি এরকম না। তার মানে কি? আমাদেরকে যা পড়তে হবে, আমরা যা পড়বো তা থেকেই প্রশ্ন আসতে পারে। আরেকটা জিনিস মনে রাখবে, ভার্সিটি অ্যাডমিশনে কোনো সিলেবাস নাই, ভার্সিটি অ্যাডমিশনে কোনো কি নাই, ভার্সিটি অ্যাডমিশনে কোনো সিলেবাস নাই। এখানে তুমি যা পড়বা তা থেকেই প্রশ্ন আসতে পারে, যা স্কিপ করবা, যা তুমি স্কিপ করবা তা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। কাজে এখানে কি করতে হবে? এখানে অনেক বেশি পড়তে হবে, এখানে অনেক বেশি কি করতে হবে? পড়তে হবে। এখানে আসলে না পড়ার কোনো বিকল্প নাই, এখানে মিস করা মানে কি? ধরা খাওয়ার শতভাগ সম্ভাবনা। আচ্ছা, এরপরে দেখো বৈষম্য বিরোধী, এটি কোন সমাস নিষ্পন্ন শব্দ? শব্দটি যে সমাস নিষ্পন্ন, বৈষম্য বিরোধী, ঠিক আছে? এটি কোন সমাস? এটা আমাদের কাছে জানতে যাচ্ছে। বৈষম্য বিরোধী, এটা বের হওয়ার পর অনেকেই অনেক রকম নিজের মতো করে মতামত দিছে, কেননা এইটা আসলে আগের মানে কোনো এর আগে গাইড বইতেই ছিল না শব্দটা, এই সমাসটা আগে কোনো গাইড বইতেই ছিল না। সো এই জন্য এটা আসার পরে সবাই কনফিউজ, টিচাররাও, যে এটা আসলে কোন সমাস ধরতে পারে। এক একজন এক এক যুক্তি দিল যে এই সমাস হইতে পারে, ওই সমাস হইতে পারে। তো যাই হোক, আসো তোমরা একটু সলভ করো। সমাসের বেসিক জিনিস জানা থাকলে, সমাসের বেসিক জিনিস জানা থাকলে এই প্রশ্নটা তোমরা আনসার করতে খুব ইজিলি পারবা। যদি সমাসের বেসিক জিনিস জানা থাকে তাহলে এটা আনসার করাটা খুব ইজি, বুঝছো? আচ্ছা, তো খেয়াল করে দেখো, আমরা একটু দেখি তো বৈষম্য বিরোধী এটা কোন সমাস? এটা হচ্ছে, এটার ব্যাস বাক্য হচ্ছে বৈষম্যের বিরোধী, বৈষম্যের বিরোধী। তার মানে বৈষম্যের, এর কোন বিভক্তি? ষষ্ঠী বিভক্তি, তাই না? এর এগুলো হচ্ছে ষষ্ঠী বিভক্তি। তার মানে কি? এটি ষষ্ঠী তৎপুরুষ সমাস। উত্তর হচ্ছে খ, এটি তৎপুরুষ সমাস। আবার বৈষম্য বিরোধী বলতে বিরোধী এটাকেই বুঝায়, পরপদের অর্থের প্রাধান্য পায়। বৈষম্য থেকে বিরোধী এই অর্থটা প্রকটভাবে প্রকাশ পায়। কথা কি বুঝাইতে পারছি? বৈষম্য বিরোধী কোন সমাস? তৎপুরুষ সমাস। আচ্ছা, এরপরে আসো আমরা একটু দেখি খাওয়া, পোর খাওয়া শব্দটির বিশিষ্ট অর্থ। শব্দের এগুলো স্লাইডে বোর্ডে আনার পরে অ্যাডজাস্ট হয়ে গেছে। শব্দের বিশিষ্ট অর্থ, অর্থাৎ এই পোর খাওয়া এটি দিয়ে আসলে কি বুঝায়? সো সবাই উত্তর করো। গুড, ট্রাই করো, ট্রাই করলে পারবা। এগুলো এমন কোনো জিনিস না যে পারবা না। ঠিক আছে? আচ্ছা, এখন শোনো, আমি তোমাদেরকে বলি,
মুখস্থ অংশে কিছু কিছু ব্যাপার আছে, এগুলো তোমাকে জানতে হবে। আমি আগের ক্লাসেও বলছি, সাধারণত এইগুলা একটা শব্দের কি অর্থ থাকতে পারে, শব্দটা দেখে হয়তো তুমি এটার অর্থ জানো না, কিন্তু ওই শব্দের আরেকটা অর্থ আছে। সো এই থিমে যখন কোশ্চেন আসে তখন এগুলো টোটালি মুখস্থ নির্ভর জিনিস। এটা কোনো ব্যাকরণিক কোনো টার্ম না যেটা তোমাকে টিচার বুঝাই দিবে। সেখানে টিচার তোমাকে বুঝাই দেওয়ার মতো কোনো কিছুই নাই, এগুলো নিজেই তোমাকে কি করতে হবে, বুঝে নিতে হবে। কথা বুঝছো? তো এখন খেয়াল করে দেখো, এই যে পোর খাওয়া, এটার মানে কি? এটার মানে হচ্ছে প্রতিকূলতা পেরানো, ঠিক আছে? প্রতিকূলতা পেরোনো, ঠিক আছে? প্রতিকূল সময় পাড়ি দিয়ে, প্রতিকূল মানে কি? খারাপ, খারাপ সময়। অনুকূল মানে কি? নিজের জন্য যেটা ভালো সময় সেটা। আচ্ছা, এইবার আসো আমরা একটু দেখি এর পরের প্রশ্নটা, খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা আসছে বাংলা উচ্চারণের নিয়ম থেকে। বলছে অধ্বনির বিবৃত উচ্চারণ কোনটি? আচ্ছা, অধ্বনির বিবৃত উচ্চারণ হচ্ছে অ যখন অ এর মতোই যখন উচ্চারণ হয়, অ যখন অ এর মতোই যখন কি হয়, উচ্চারণ হয়। অধ্বনির বিবৃত উচ্চারণ কোনটি? তাহলে একটু উত্তর করো তো, দেখো পারো কিনা। গুড। ভেরি গুড। এখন খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো। যেমন আমি যদি বলি অতি, এটার উচ্চারণ হচ্ছে ও তয় রস্যিকার, অতি। তার মানে এইখানে দেখা যাচ্ছে স্বরেয় ধ্বনিটা ও এর মতো উচ্চারণ হচ্ছে। আবার আমি যদি বলি অনেক, অনেক শব্দের উচ্চারণ কখনো তুমি অনেক এটা করো না, হয় না। সাধারণত নেগেটিভ শব্দগুলোর উচ্চারণ কি হয়, স্বরেয়ই থাকে। তার মানে অনেক, এটার উচ্চারণ অনেকই থাকে, এটা কোনো চেঞ্জ হয় না। সো এটাই রাইট অ্যান্সার। হ্যাঁ, অতুল, যেটা অতুল, ঠিক আছে, এটা অনেকে বলছে এটাও রাইট অ্যান্সার হইতে পারে, বাট সব দিক মিলে এটা আমাদের সবচেয়ে, যেহেতু আমাদেরকে একটা অপশন চুজ করতে হবে, অনেক যেটা, এটা সবচেয়ে বেস্ট আনসার এবং এটাই রাইট অ্যান্সার। কথা কি বুঝছো? আমি কি বুঝাইতে পারছি? কথা ক্লিয়ার? তোমরা কি বুঝছো? আসো আমরা এর পরের প্রশ্নে যাই। এর পরের প্রশ্নটা আসছে লেখক পরিচিতি থেকে। তোমাদের যে অর্ধাঙ্গী প্রবন্ধ আছে, এই প্রবন্ধের যিনি লেখক, লেখিকা বা লেখক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। সো এই বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন থেকে প্রশ্ন বলছে যে কোনটি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা নয়? কোনটি বেগম সাখাওয়াত হোসেনের কি না, রচনা নয়? তাহলে মতিচোর, অবরোধবাসিনী, সুলতানার স্বপ্ন বা সুলতানার ড্রিম। কিন্তু দেখো এই যে পদ্ম গোখরা, এটা আসলে তার রচনা না। সো এটাই হচ্ছে রাইট অ্যান্সার। এটা কি না, এটা তার রচনা নয়, এই জন্য এটাই হচ্ছে রাইট অ্যান্সার। এটা লেখক পরিচিতি। বিলাসী গল্পে উল্লেখ নেই কি হুমায়ুনের কথা, তোগলকের কথা, বুদেব বাবুর কথা, বাবরের কথা। তাহলে বিলাসী গল্পে কার কথা উল্লেখ নেই বলো? বিলাসী গল্পে হুমায়ুনের কথা উল্লেখ আছে, তোগলক খায়ের কথা উল্লেখ আছে, বুদেব বাবুর কথা উল্লেখ আছে, বাবরের কথা উল্লেখ নাই। আছে? নাই। তাহলে এই কোশ্চেনগুলো পড়তে হলে, এই কোশ্চেনগুলো সলভ করতে হলে আমাদেরকে কি করতে হবে বলো তো? এই কোশ্চেনগুলো সলভ করতে হলে আমাদেরকে ওই যে বড় যে গদ্যটা আছে, এই গদ্যটা পুঙ্খানুপুঙ্খভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে পড়তে হবে, নাইলে এই ধরনের কোশ্চেন উত্তর করা যাবে না। কাজী নজরুল ইসলামের মতে আত্মনির্ভরশীলতা আসে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা এখন আর আমাদের এটা থেকে কোশ্চেন আসবে না। এটা আমার পথ একটা প্রবন্ধে 25 পর্যন্ত ছিল, এটা তোমাদের এখন সিলেবাস বহির্ভূত, সেটা নিয়ে আর আলোচনা করার দরকার নাই। আত্মনির্ভরশীলতা আসে আত্মাকে চেনার মাধ্যমে। ওকে, আচ্ছা। এরপরে দেখো আমরা দেখি দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার। এখানে হাল শব্দের অর্থ কি? দুর্যোগে হাল, তাহলে হাল মানে কি বলো?
এখানে হাল শব্দের অর্থ কি? গুড, সলভ করো এটা। ভেরি গুড, গুড। তাহলে এখানে হাল বলতে কি আমরা বলি না যে কি হাল, মানে কি দশা, অবস্থা, তাই না? আচ্ছা, এই যে কোশ্চেন এটা, এরপরে দেখো বলছে এইটা আসছে তোমাদের পারিভাষিক শব্দ থেকে, ঠিক আছে? আমরা বলি না লিটারালি সে আমাকে তাই বলছে, লিটারালি ব্যাপারটা এটাই ঘটছে, বুঝছো? গুড। তাহলে এবার বলো কি হবে এটার উত্তর? এগুলো তো কমন, আমরা সব সময় এগুলো বলে থাকি। হচ্ছে, ভেরি গুড। তাহলে কি লিটারাল, এটা বলতে সাধারণত বোঝায় হুবহু বা আক্ষরিক। আমরা বলি না লিটারালি এটাই ঘটছে, অর্থাৎ হুবহু এটাই ঘটছে। তার মানে কি উত্তর হচ্ছে আক্ষরিক। উত্তর কি আক্ষরিক। সোনার তরী কবিতায় বর্ণিত ঘটনা দ্বারা সকালের, রাতের, বিকেলের, সন্ধ্যার। তাহলে বলো সোনার তরী কবিতায় তোমরা একটা শব্দ নিশ্চয়ই সোনার তরী কবিতাতে শুনেছ, প্রভাত বেলা। প্রভাত বেলা সোনার তরী কবিতাতে হুবহু এই শব্দটা আছে, মানে সকালবেলা। লেখক যে গ্রামের যে দৃশ্যটা দেখেছেন বা যেটা বর্ণনা করেছেন সেটা হচ্ছে প্রভাত বেলা, মানে সেটা সকালবেলা। তার মানে উত্তর হচ্ছে কি সকাল। উত্তর কি হবে? উত্তর হবে সকাল। আচ্ছা, এরপর বলছে বাংলাদেশের সাথে সম্পৃক্ত রবীন্দ্র রচনা কোনটি? এটা অনেকেই এই কোশ্চেনটা উত্তর করতে পারে নাই। এটা হচ্ছে ছিন্নপত্র। এটা অনেকে উত্তর করতে পারে নাই। লেখক পরিচিতি ভালো করে পড়লে এগুলো উত্তর করা সম্ভব। সো এখন এই ছিল আমাদের 24-25 সেশনের আমাদের কোশ্চেনগুলো সলভ করলাম। আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি এই দুইটা ক্লাসে। তোমাদের সঙ্গে আর আমার ক্লাস নাই, এই দুটো ফ্রি ক্লাস তোমাদের জন্য নিলাম যাতে করে তোমরা বুঝতে পারো যে আসলে অ্যাডমিশনে বাংলা ক্লাস বা বাংলা কেমন হয়, কোশ্চেন আসলে কেমন হয় সেটা নিয়ে আলোচনা করলাম। সো এখন কথা হচ্ছে গিয়ে আমাদের যেহেতু হাতে সময় কম, অ্যাডমিশনের সবগুলো প্ল্যাটফর্ম অনলাইন অফলাইন সবাই ক্লাস শুরু করে দিবে সবাই নিজেদের মতো করে। সো তোমাকে আসলে এর মধ্যে থেকে তোমাকে বেস্ট অ্যান্ড বেস্ট যেটা এটা তোমাকে বাছাই করে নিতে হবে। সো তুমি আমাদের ফ্রি ক্লাসগুলো দেখো, ইউটিউবে আমাদের অনেক ক্লাস আছে, দেখো আমাদের ওয়েবসাইটে যাও, গিয়ে আমাদের কোর্সের ফিচার্সগুলো দেখো, আমরা কী কী ম্যাটেরিয়ালসগুলো পাঠাচ্ছি সেগুলো দেখো। অ্যান্ড দেখার পরে তুমি আসলে সিদ্ধান্ত নিতে পারবা যে আমরা আসলে কতটা তোমাদের জন্য কি কি রেখেছি, কি কি দেই নাই, এরকম কিছু নাই। সো ঢাবি খ প্লাস বিভাগ পরিবর্তন 5.0 অনলাইনে ঢাবি খয়ের জন্য সবচাইতে জনপ্রিয় কোর্স, এটাতে কোনো ডাউট নেই। এখানে সবচাইতে বেশি স্টুডেন্ট পড়ে। এখানে কোর্স নিয়ে কোনো স্টুডেন্টের বাজে মন্তব্য নাই, বিকজ বাজে মন্তব্য করতে পারে এরকম কোনো জিনিস আমরা, এমন কোনো জিনিস নাই, এমন কোনো সার্ভিস নাই যেটা দিই নাই। কাজে আমাদের স্টুডেন্টরা আমাদের উপর খুশি। সো তোমরা যারা এখনও ভর্তি হও নাই, ঢাবি কয়ের প্রিপারেশান নিচ্ছ, পাশাপাশি চাইলে ঢাবি খয়ের প্রিপারেশানের জন্য এই কোর্সে এনরোল করতে পারো। মেডিকেলের প্রিপারেশান নিচ্ছ, আরেকটা বেটার অপশান হিসাবে ঢাবি খয়ের প্রিপারেশান নিতে পারো। এমনকি ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশান নিচ্ছ, ইঞ্জিনিয়ারিং যদি মিস হয়ে যায় অল্টারনেটিভ হিসাবে তুমি বাংলা ইংরেজি জিকে পড়ে ঢাবি খতেও পরীক্ষা দিতে পারবা। খ ইউনিট সবার জন্য, ওকে? সো যতগুলো অপশান আছে স্পেশালি ঢাকা ইউনিভার্সিটি সব ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে এই অপশানগুলো মিস করা যাবে না। সো খালি পরীক্ষা দিলে তো চান্স পাবা না, এটার জন্য তো প্রিপারেশান নিতে হবে, পড়তে হবে। সো আমাদের সাথে যুক্ত হয়ে ইনশাল্লাহ তুমি তোমার প্রস্তুতি শুরু করে দাও। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই সুন্দর সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।